কি করনি তুমি? আমার মন নিয়ে খেলেছো, আমার অনুভূতিকে অপমান করেছো। আমি সোজা কথা সোজাভাবে শুনতেও বলতে পছন্দ করি, তাই ভনিতা বাদ দিয়ে পরিষ্কার করে বলো। ওকে, পরিষ্কার করেই বলি। আয়াজ বাড়ি থেকে বেরিয়ে গেল। তার 2 মিনিট পর কিছু ছবি নিয়ে এলো আর এসে আয়াতের ওপর ছুঁড়ে মারল। সেখানে আয়াত আর আরাফের কিছু ছবি আছে। একটা ছবিতে আরাফ আয়াতকে খাইয়ে দিচ্ছে, আরেকটায় পাশাপাশি বসে আছে, আরেকটায় আয়াত আরাফের এক হাত জড়িয়ে বসে আছে। এগুলো দেখে রোজা যেন ওখানে থমকে গেল। আয়াত ছবিগুলো হাতে নিয়ে বলল, এসব কি? তোমার নোংরামি এগুলো। মিস্টার আরাব যখন প্রথম আমাদের ভার্সিটিতে এসেছিল তখন তুমি এমন ভাব ধরেছিলে যেন আরবকে দেখতেই পারো না, অথচ সবার থেকে লুকিয়ে ঠিকই প্রেমলীলা করেছো। আয়াজ, মাইন্ড ইওর ল্যাঙ্গুয়েজ। তোমরা নোংরামি প্রেমলীলা করতে পারবে আর আমরা বললেই দোষ? এসব কে বলেছে তোমাকে? আমি তোমাকে আগেই বলেছিলাম আয়াজ, আমাকে কখনো অবিশ্বাস করো না। আর তুমি কি বলেছিলে? আমি কখনো তোমায় অবিশ্বাস করব না। তাহলে এখন কোথায় গেল তোমার বিশ্বাস? বিশ্বাস? আর তোমাকে? আরে বিশ্বাস তো তাকেই করা যায় যে বিশ্বাসের যোগ্য, আর তুমি শুরু থেকেই আমাদের মিথ্যা বলে এসেছো। তখন আশিয়ান চিৎকার করে বলল, এখানে কি হচ্ছে? কেউ কিছু বলবে? তখন জাওয়াদ খান মানে আফিয়ার বাবা বলল, আমি বলছি। একথা শুনে আয়াত বলল, আমি আপনার কথা বলার অপেক্ষাতেই ছিলাম মিস্টার জাওয়াদ শেখ। ও সরি, জাওয়াদ খান। একথা শুনে জাওয়াদ খানের মুখ থেকে হাসিটা গায়েব হয়ে গেল। এটা আর কেউ না বুঝলে রেজওয়ান আহমেদ ঠিকই বুঝতে পারল কেন তার হাসিটা গায়েব হয়ে গেল। জাওয়াদ আয়াতের কথায় দমল না, কারণ উনি যে প্ল্যান করে এসেছিলেন সেটাই করবে। এবার প্ল্যান কাজ না করলে ওনাকে আর ভাবতে হবে না। তখন জাওয়াদ খান বলল, তোমার ন্যূনতম লজ্জা নেই, তাই না? এত কিছুর পরও তুমি আবার গলা উঁচু করে কথা বলছো। আপনি কি বলতে চান বলুন, না হলে আবার ভুলে যাবেন, তাই বলে ফেলুন। আয়াতের আচরণে সবাই অবাক, শুধু রেজওয়ান আহমেদের মুখে হাসি। তখন আয়াজ আয়াতের বাহু ধরে বলল, আমার চাচ্চুর সাথে ভালোভাবে কথা বলো আহি, নইলে আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। আমরা কখনো চাচ্চুর সাথে এভাবে গলা উঁচু করে কথা বলি না, সো ডোন্ট। ওকে? আয়াত আয়াজের হাত ঝাড়া মেরে বলল, ডোন্ট টাচ মি, ওকে? তোমার কোনো যোগ্যতাই নেই আমাকে টাচ করার। আমার থেকে দূরত্ব বজায় রাখাই তোমার জন্য বেটার। তো জাওয়াদ খান কি বলেছিলেন বলুন। আমি তখন জানতে পারি আয়াজ আহিনাকে পছন্দ করে আর ওকে বিয়ে করতে চাই। এমনিতেও আয়াত বাড়ি থেকে চলে গিয়েছিল। আমি আহিয়ানার সম্পর্কে জানতে চাই, এর আগে কি করেছে, কোথায় থেকেছে, কার সাথে সম্পর্ক, সব। কারণ খান বাড়ির পুত্রবধূ হবে সে তো, আর যেন তেন কেউ হতে পারে না, তার যোগ্যতা তো থাকতেই হবে। আয়াজের কাছে থেকে আমি সব শুনি, কিন্তু আমার কেন যেন বিশ্বাস হচ্ছিল না। তাই আমি আহিয়ানার ব্যাপারে খোঁজ লাগাই আর ওর উপর নজর রাখতে শুরু করি, আর জানতে পারি আহিয়ানার কোনো দিন অ্যাক্সিডেন্টই হয়নি। আসলে ওর দোষ নেই। ও বাড়ি থেকে বেরিয়ে যাওয়ার পর থাকার জন্য জায়গা খুঁজছিল, আর তখন একটা পরিবারের সাথে ওর দেখা হয়। ওই পরিবার অনেক গরিব ছিল। ওকে বলে টাকা দিতে, ওকে অফার দেয় 1 মাস খেতে থাকতে দুটোই দেবে, কিন্তু 1 মাসের জন্য। তারপর থেকে তাদের টাকা দিতে হবে। আহিয়ানা থাকা খাওয়ার জন্য রাজি হয়ে যায়, আর ও যেহেতু বড়লোকভাবে বড় হয়েছে, কষ্ট করতে হয়নি, তাই ওর খুব কষ্ট হচ্ছিল। তাই ও এক বুদ্ধি করে কিভাবে সহজভাবে টাকা ইনকাম করা যায়, তাই প্রথম ও টিউশন করিয়ে তাই দিয়েই ও এতদিন জীবনযাপন করেছিল। পাশাপাশি পার্ট টাইম জবও করতো। এতদিন ও অন্য জায়গায় থাকলেও ঢাকায় আসছে জবের জন্য। আরাফ চৌধুরীর সাথে দেখা হওয়ার পর তার টাকার লোভে পড়ে তার সাথে সম্পর্কে জড়িয়ে পড়ে। এই ছবি তো সেটা স্পষ্ট দেখা যাচ্ছে। এরপরেও কি তুমি বলবে এই ছবিগুলো মিথ্যে? আমি কি একবারও বলেছি এই ছবিগুলো মিথ্যে? তার মানে তোমার সত্যি মিস্টার আরবের সাথে সম্পর্ক আছে? তার সাথে তো আমার একটা সম্পর্ক আছেই। যদি তার সাথে সম্পর্ক থেকে থাকে তাহলে আমার প্রপোজালে রাজি হলে কেন? বলতে আমি অন্য কাউকে ভালোবাসি, তাহলেই তো এত কিছু হতো না। আমিও তোমাকে নিয়ে স্বপ্ন দেখতাম না। আমি তোমার কি ক্ষতি করেছিলাম যার জন্য তুমি আমার সাথে এরকম করলে? আমি তো তোমায় ভালোবেসেছিলাম। আয়াত কিছু বলল না, আয়াজের দিকে তাকিয়ে রইল, কারণ আয়াজ তো ওর ভালোবাসার শর্ত রাখেনি, তাহলে ও কাকে বলবে? আয়াজ চুপ করে আছে দেখে আয়াজ বলল, এবার তুমি চুপ করে গেলে কেন? এবার তুমি বলো। ও আমি তো ভুলেই গিয়েছিলাম, তুমি তো কখনো আমাকে ভালোবাসি বলোইনি। আমি বোকার মতো তোমাকে ভালোবেসে গেছি। কই তোমার সো কল ভালোবাসার মানুষ কোথায়?
আজ না তোমার এঙ্গেজমেন্ট, সে এলো না নাকি তোমার সাথে সব হয়ে গেছে এখন ছেড়ে দিয়েছে তাই আমাকে ধরেছো? আয়াজ, মুখ সামলে কথা বলো, তাকে নিয়ে একটাও কথা বলবে না। খুব কষ্ট হচ্ছে বুঝি, তা তোমার সে এলো না কেন? নাকি ধোকা দিয়ে দিয়েছে তোমায়? বড়লোক ইয়াং বিজনেসম্যান কত অ্যাটিটিউড নিয়ে থাকে, কোনো মেয়েকে পাত্তা দেয় না, অথচ গোপনে প্রেম করে। আয়াত কিছু বলল না, সঠিক সময়ের অপেক্ষা করতে লাগলো। তখন জাওয়াদ খান বলল, তোমার ন্যূনতম লজ্জা নেই, তাই না? তোমার মতো মেয়ে থাকলে আমি কুচি কুচি করে কেটে পানিতে ভাসিয়ে দিতাম। উনি যা বললো তা নিয়ে তোমাদের অপিনিয়ন কি? জাওয়াদ যা বলেছে তা কি সত্যি? তোমার আর আয়শা চৌধুরী তো কলেজ লাইফের বেস্ট ফ্রেন্ড। তোমরা বলো সে কি সত্যি বলছে নাকি মিথ্যা? হাজার হোক বেস্ট ফ্রেন্ডের কথা বলার ভঙ্গিতেই তো বোঝা যায় সে সত্যি বলছে নাকি মিথ্যা। এতদিন সবাই জানতো জাওয়াদ খান শুধু আদিয়ান চৌধুরীর বেস্ট ফ্রেন্ড ছিল, আজ জানলো আয়েশা চৌধুরীরও বেস্ট ফ্রেন্ড ছিল। সবাই বেশ অবাক হলো। তখন আশিয়ান বলল, আমি আমার বোনকে বিশ্বাস করি, যে যাই ভাবুক তাতে আমার কিছু যায় আসে না। থ্যাংক ইউ ভাইয়া। ইস, আমার সবগুলো ভাই আমাকে এত ভালোবাসে না, কি বলবো। যাই হোক জাওয়াদ খান, আপনি এত কিছু বললেন কিন্তু আমার জানের ব্যাপারে তো কিছু বললেন না। মানে ওই যে পিচ্চিটাকে দেখতে পাচ্ছেন, ওকে আমি পেলাম কোথায়? কোথায় আবার পাবে? এই যে তোমার ওই ফ্যামিলি। আচ্ছা সব বুঝলাম, এখন বলুন আমার যদি অ্যাক্সিডেন্ট না হয় তাহলে আমি এখনো পড়াশোনা করছি কেন? যাতে তোমাকে কষ্ট করতে না হয়, তুমি কোনো বড়লোক ছেলেকে বিয়ে করে আয়েশ করতে পারো। আমি কি কম বড় লোক নাকি? সেটা অবশ্য আপনার থেকে কে ভালো জানে যে আমাকে অন্য ছেলেকে বিয়ে করে বড়লোক হতে হবে? রোজা, তুই কি আরাফ চৌধুরীকে বিশ্বাস করিস নাকি এসব দেখে তুই ওকে অবিশ্বাস করছিস? নিজের বেস্ট ফ্রেন্ডই যখন ধোকা দিয়ে দিল তখন আর অন্য কাউকে কিভাবে বিশ্বাস করব? তুই তো সব জানতা, তাহলে কেন এরকম করলি? তোর সাথে তার আগে থেকেই যোগাযোগ ছিল, তাই তো বলি তুই ওনার ব্যাপারে এত কিভাবে জানিস? তোকে আমার বেস্ট ফ্রেন্ড বলতেও ঘৃণা হচ্ছে। নিজের অনুভূতি প্রকাশ করার জন্য ধন্যবাদ। আয়াত এবার ওর বাবা মার কাছে গেল। তারপর বলল, তোমরা কিন্তু এখনো বললে না। অন্যের কথা শুনে জীবনে দুবার ভুল করেছি, তৃতীয়বার আমি সেই ভুলটা করতে চাই না। আমি তোকে বিশ্বাস করি। বাবা তুমি? আমি তোকে কখনোই অবিশ্বাস করি না। বাবা আমাকে একবার বলেছিল, সারা দুনিয়া যদি আয়াতের বিপরীত চলে তবুও তুই সবসময় আয়াতের পাশে থাকবি, কারণ আয়াত আর যাই করুক কোনোদিন ভুল করবে না। এই যে ছবিতে দেখতে পাচ্ছি, অন্য কোনো কারণে তোরা এমন হয়েছিস। তুই যে আয়াজকে ধোকা দিয়েছিস সেটা আমি মানি না। চৌধুরীরা কখনো ধোকা দিয়ে কিচ্ছু করে না। এ কথা বলেই আদিয়ান চৌধুরী জাওয়াদ খানের দিকে তাকালো। সে দৃষ্টিতে ছিল ঘৃণা। জাওয়াদ চৌধুরী সেটা দেখেও অন্যদিকে তাকালো। আয়াত আয়াজের কাছে গিয়ে বলল, তোমার আরো কিছু বলার আছে আমাকে নিয়ে? ধোকাবাজ। এ কথা শুনে আয়াতের চোখ থেকে এক ফোঁটা পানি গড়িয়ে পড়ল। চোখের পানি মুছে মুচকি এসে বলল, ওকে, আমি আমার উত্তর পেয়ে গেছি। আজ থেকে তোমার আর আমার সব সম্পর্ক শেষ। মিস্টার জাওয়াদ খান, আমার ব্যাপারে আপনার আরও খোঁজ খবর নেওয়া উচিত ছিল। আমি সত্যি এত কষ্ট করে জীবন যাপন করছি নাকি রানীর হালে করেছি? এ কথা শুনে সবাই অবাক চোখে আয়াতের দিকে তাকালো। আয়াত আরও কিছু বলবে তার আগেই তিনজন কোট পরিহিত লোক আসলো। মূলত তারা আয়াতের বডিগার্ড। তিনজনেরই মুখে মাস্ক, আর তিনজনই আয়াতের সামনে ফোন এগিয়ে দিয়ে বলল। হুট করে এমন হওয়াতে সবাই অবাক হলো। তিনজন লোক একসাথে এসে বলছে নাম। সবাই আয়াতের দিকে তাকালো অবাক চোখে। আয়াত তাদের জিজ্ঞেস করলো, কে ফোন করেছে? বড় স্যার। আয়াত ওর নানা আর দাদু ভাইয়ের ফোন দোকানে নিয়ে বলল, আসসালামু আলাইকুম। আমি পরে তোমাদের ফোন দিয়ে কথা বলছি। মিস্টার কেলভিন ফোন দিয়েছে, আর জান ভাইয়া এখনো এসে পৌঁছায়নি। বলেই আয়াত ফোন দুটো তাদের হাতে দিয়ে বলল, আমার ফোনে ফোন না দিয়ে তোমাদের ফোন দিল কেন? ম্যাম আপনাকে ফোন দিয়েছিল কিন্তু পাচ্ছিল না, তাই দিয়েছে। ওকে, মিস্টার কেলভিনের ফোনটা দাও। আয়াত ফোন নিয়ে বলল, হ্যালো মিস্টার কেলভিন, হাউ আর ইউ? ওপাশ থেকে কি বলল কেউ শুনতে পেল না, কিন্তু এ পাশের অবস্থা ভালোভাবেই বুঝতে পারল। ওপাশ থেকে কিছু একটা শুনতেই আয়াতের মুখটা কঠিন হয়ে উঠল। ওর জান ভাইয়ার সাথে অফিসে কেলভিনের হালকা ধাক্কা লেগেছিল, তাই কেলভিন রেগে গিয়ে ওর জান ভাইয়াকে ধাক্কা মারে। আর ওর জান ভাইয়া একটা দেওয়ালে গিয়ে ধাক্কা খেয়ে একটু ব্যথা পায় মাথায়। আয়াত সবই জানে, এটা 3 দিন আগের ঘটনা, তাই ওনার সাথে ডিল ক্যান্সেল করে দেয়। তাই আজ ফোন দিয়েছেন, এগুলো ওর আবার মনে পড়তেই রেগে যায়। আর ও চিৎকার করে ইংলিশে বলল, তোমার সাহস কি করে হলো আমার ভাইকে টাচ করার? সে মাস্ক পরেছিল বলে চিনতে পারোনি, তা না হয় বুঝলাম। সে যদি আমার নর্মাল এমপ্লয়ি হতো তাতেও তো আমি এই ডিলটা ক্যান্সেল
করেছি, আর সে কোনো নর্মাল এমপ্লয়ি নয়। আমি যেমন কোম্পানির সিইও, সেও তেমন কোম্পানির এমডি। আর তুমি কি তাকে অপমান করেছো? ইউ নো হোয়াট, তোমার ভাগ্য ভালো যে আমি শুধু ডিলটা ক্যান্সেল করেছি, তোমার কোম্পানিটা শেষ করিনি। আমার দুই ভাই আমার জান, তার জন্য আমি তাদের জান বলে ডাকি। এর আগে আমার জান ভাইয়াকে একজন ধাক্কা দিয়েছিল, আর সরি বলেনি, আর অনুতপ্ত হয়নি, হেসে ওখান থেকে চলে গেছে। তাই নিজ দায়িত্বে তার হাত ভেঙে দিয়েছিলাম। আর তুমি তো আমার কোম্পানির সবার সামনে ওকে অপমান করেছো, ওকে ধাক্কা মেরেছো, তাহলে তোমার সাথে তো কিছুই করিনি। তুমি কি মনে করেছো আমি দেশে নেই বলে কিছু জানতে পারবো না? আমি এত দূর থাকলেও, আমার অফিসে একটা মাছি গেলেও সেটা আমার চোখের আড়াল হয় না। আর তুমি তো মানুষই, তোমার সাথে ডিলটা ক্যান্সেল হলে আমার 400 কোটি টাকা লস হবে। এখানে যদি 500 কোটি টাকার ডিল হতো আমি সেটাও ক্যান্সেল করতাম, আর সেই 400 কোটি টাকা ইমপ্রুভ করতে আমার 2 মাস সময় লাগবে, এর বেশি না। কিন্তু তুমি তো মাটির সাথে মিশে যাবে, আর আমি এটাই চাই, কারণ সব কিছুর ঊর্ধ্বে হচ্ছে আমার ভাইয়েরা। এরপর থেকে আমাকে কখনো ফোন করবে না, গট ইট? ইউ নো না আই অ্যাম ডেঞ্জারাস। গুড বাই। এতক্ষণ সবাই হাঁ করে আয়াতের ইংলিশ কথা শুনছিল। আয়াত একটা কোম্পানির সিইও, সামান্য ওর ভাইকে ধাক্কা মেরেছে বলে 400 কোটি টাকার ডিল ক্যান্সেল করেছে। রাগে আয়াতের চোখ দিয়ে পানি পড়ছে। আসলে আয়াজ অবিশ্বাস করলো দেখে ওর খুব রাগ হলো। খুব তো সেদিন বড় বড় কথা বলল, আজ সব ফুঁস হয়ে গেল। তাই সকল রাগ মিস্টার কেলভিনের ওপর ঝাড়ল। আয়াত এবার রোজার সামনে গিয়ে বলল, বিশ্বাস যেহেতু করতেই পারবি না, তাহলে ভালোবাসতে যাস কেন? এই কথা শুনে রোজা আয়াতের চোখের দিকে তাকালো। আয়াতের চোখ দুটো ছলছল করছে। তখনই রেজওয়ান আহমেদ আয়াতকে জড়িয়ে ধরলো আর বলল, শান্ত হ আয়াত, তুই কিন্তু হাইপার হয়ে যাচ্ছিস। এবার যেন সবাই অবাকের সপ্তম চূড়ায় পৌঁছে গেল। কম বেশি সকলে জানে রোজা আরাব চৌধুরীকে পছন্দ করে, আর ইয়াংস্টাররা সকলে জানে রোজা নিয়মিত আরাবের সাথে কথা বলে। তখন আনাফ এসে আয়াতের একটা হাত ধরলো। তা দেখে আয়াত মুস্কি হাসলো। তখন ইস, এই মানুষগুলোর জন্যই তো এতদিন লড়ে গেছে। এই মানুষগুলোই ওকে সবসময় সাহস জুগিয়েছে। বাকিরা কেউ কিছু বুঝতে পারছে না। আয়াত আস্তে করে বলল, ভালো বাবা, তোমার মনে আছে আজ থেকে 9 বছর আগে আমি তোমাকে এভাবে জড়িয়ে ধরেছিলাম? সেদিন আমি কাঁদলেও আজ কিন্তু আমি কাঁদছি না, কারণ আমার কাঁদা বারণ। সেদিন তুমি এভাবেই আমাকে বুকে জড়িয়ে আগলে রেখেছিলে আর বিদায় জানিয়েছিলে, আমার সব মনে আছে। তখন পেছন থেকে আওয়াজ আসলো, আমি তোদের পেছনে এভাবেই দাঁড়িয়েছিলাম। আয়াত রেজওয়ান আহমেদকে ছেড়ে দিয়ে বলল, জান ভাইয়া। সবাই জান ভাইয়ার দিকে তাকালো আর তাকিয়ে চমকে গেল। আর ওটা কেউ না, আরাফ চৌধুরী। হ্যাঁ, আপনারা ঠিকই ধরেছেন, আরাফই আয়াতের জান ভাইয়া। আয়াত আর রোজা তো ঠিক কি বলবে হতভম্ব হয়ে গেছে। আয়াত একবার আরাফের দিকে তাকালো, তারপর মুখ ঘুরিয়ে বলল, জান। আরাফ আয়াতের কথা বুঝতে পেরে দৌড়ে গিয়ে একটা লাঠি নিয়ে এলো। আয়াত লাঠি হাতে নিল। সেটা দেখে আরাফ বুঝতে পারলো কি হতে চলেছে। ও আগেই বলল, সরি জান, আমি ইচ্ছে করে লেট করিনি। লেট হয়েছে তাই না? আয়াত লেহেঙ্গা এক হাত দিয়ে ধরে আরেক হাতে লাঠি নিয়ে দৌড় দিল আর বলল, জান ভাইয়া, আজ আমি তোমাকে ছাড়বো না। তোমার জন্য আমার বিয়ে ভেঙেছে, দাঁড়াও বলছি। আরাফ আর আয়াত সারা ড্রয়িং রুমে চক্কর দিচ্ছে। আরাফ এক জায়গায় দাঁড়িয়ে বলল, বুনু, এবারের মতো মাফ করে দে, আমি কখনো আর লেট করব না। আরাফের দেখা দেখি আয়াতও থেমে গেল আর বলল, তোমার তো কাল আসার কথা ছিল, কাল আসলে এত কিছু হতো না। তোমার জন্য আমার সবার সামনে বেজ্জতি হলো। বুনু, এই কান ধরছি, আর হবে না এমন। আয়াত একটা লাঠি দিয়ে আরাফের হাতে বাড়ি দিল আর বলল, এবার ঠিক আছে। আরাফ গিয়ে আয়াতকে জড়িয়ে ধরলো আর বলল, আই মিস ইউ জানু বুনু। আই মিস ইউ টু। আনাফ তখন বলল, আই মিস ইউ 3। জানো ভাইয়া, তুমি তো আমাকে ভুলে গেছো। তখন আরাফ মুচকি এসে বলল, আমার জানকে আমি কি করে ভুলতে পারি? আয়াত আর আরাফ হাঁটু গেড়ে বসে আনাফকে ইশারা করলো আসতে। আনাফ দৌড়ে গিয়ে ওদেরকে জড়িয়ে ধরলো। ওদের দেখে বোঝা যাচ্ছে ওদের বন্ডিংটা কতটা স্ট্রং। কিছুক্ষণ পর আয়াত আরাফ আর আনাফকে ছেড়ে দিল। আরাফকে নিয়ে মাঝখানে দাঁড়িয়ে বলল, মিট মাই জান ভাইয়া, আরাফ চৌধুরী। আয়াজ মুচকি এসে আরাফকে জড়িয়ে ধরলো আর বলল, বউয়ের বড় ভাইকে চিনবো না তাই কখনো হয়? একথা শুনে ড্রয়িং রুমে মনে হলো ছোটখাটো একটা বাজ পড়লো। আয়াত মুচকি এসে বলল, আয়াত, তুমি তো ভালো অ্যাক্টিং করতে পারো। আরে আমার বউ পরিবারের জন্য এত কিছু করতে পারে আর আমি এটুকু করতে পারবো না? তুমি কাল তখন বিশ্বাসের কথা বলেছিলে, আমার তখনই সন্দেহ হয়েছিল হয়তো তুমি আমার থেকে কিছু লুকাচ্ছ। আর আমি কি বলেছিলাম তোমার ব্যাপারে কিছু শুনলে আগে তোমার কাছে এসে জিজ্ঞেস করব। আর আমার ভালোবাসা এতটা ঠুনকো নয় যে কারোর সাথে দেখলেই আমরা তোমার প্রতি ভালোবাসা কমে যাবে। কাল যখন চাচ্চু ফোন করে সবাইকে বাড়িতে ডেকে
এগুলো জানালো, তখন এক মুহূর্তের জন্য মনে হয়েছিল তুমি আমাকে ধোঁকা দিচ্ছ। পরে তোমার কথাগুলো মনে পড়লো আর রাতে তোমার কাছে এসে সব জিজ্ঞেস করলাম।